9 জুন তৃতীয় দফার মোদী সরকার শপথ গ্রহণ করেছিল। আজকে 2রা সেপ্টেম্বর, অর্থাৎ ক্যালেন্ডারের হিসাব কিন্তু বলছে এখনও 3 মাস হতে খানিকটা সময় বাকি আছে। কিন্তু এই 3 মাসে কিছু আশ্চর্য জিনিস দেখা গিয়েছে। কি না, দেখা যাচ্ছে একাধিক সিদ্ধান্তে পিছু হটেছে মোদী সরকার। এখন এমনটা হতেই পারে, কিন্তু আলোচনার কারণ এটাই যে এর আগের 2 দফায় কিন্তু মোদী সরকারের ঠিক এমন পিছু হটার ঘটনা কখনো দেখা যায়নি। এই দফায় দেখা যাচ্ছে কখনো বিরোধীদের চাপে, কখনো বা আবার নিজের শরিকদের তরফে কোনো চাপ আসছে, কোনো কথা উঠছে, যার জন্য সে সিদ্ধান্ত থেকে পিছু হটছে। আজকে আমাদের আলোচনার বিষয় এটাই, মোদী সরকারের পিছু হটা। আমাদের আলোচনায় সঙ্গে রয়েছেন দ্য ওয়ার্ল্ডের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার, আমি তিয়াস আপনাদের সঙ্গে। আমরা প্রথমেই অমলদার কাছ থেকে জেনে নেব এমন কয়েকটি সিদ্ধান্তের কথা যেটা এই 3 মাস হওয়ার আগেই তৃতীয় দফার মোদী সরকার পিছু হটেছে। খুব আলোচিত বিষয় সেটি হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ল্যাটারাল এন্ট্রি সিস্টেমটা হচ্ছে যে উঁচু পদে প্রায় 45টা পদ ইউপিএসসি ঘোষণা করেছিল, যে যেখানে কেন্দ্রীয় সরকারের অফিসারদের পাশাপাশি প্রাইভেট অর্গানাইজেশনের সমতুল অফিসার যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকেও ওখানে নেওয়া হতে পারে। তো এই সিদ্ধান্তটি নিয়ে রাহুল গান্ধী প্রথম সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তোলেন যে এটা এসসি এসটি ওবিসিদের সংরক্ষণটাকে কার্ভ করার জন্য এটা করা হচ্ছে। তো 5 দিনের মধ্যে এই বিজ্ঞপ্তিটি ইউপিএসসি প্রত্যাহার করে নেয়, সরকার পিছু হটে যায়। নাম্বার 2 হচ্ছে একটা ব্রডকাস্ট বিল, অর্থাৎ আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রকের একটা বিলের খসড়া, যেটা সার্কুলেট করা হয়েছিল পার্লামেন্ট মেম্বারদের মধ্যে, এবং যার বিষয়বস্তু ছিল যে এই যে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি বা আরও টেলিভিশন রেডিও, এদের প্রত্যেকেরই একটা কণ্ঠরোধ করার একটা প্রভিশন সেখানে ছিল, যেটা নিয়ে একটা আলোচনা ওঠে। সরকার ফাইনালি বিলটা প্লেসই করলো না, সরকার পিছু হটে গেল, বিলটা প্লেস করলো না। ওয়াকফ বিল বলে একটা বিল আনার চেষ্টা হয়েছে, সেটা হচ্ছে যে সেখানে ওয়াকফ সম্পত্তি, যেহেতু এটা মুসলিম সম্প্রদায়ের বিষয়, কিন্তু এই বিলের মধ্যে কতগুলি প্রভিশন রাখা হচ্ছে যেখানে সরকারের হস্তক্ষেপ, এমনকি অমুসলিম ব্যক্তিও সেখানে কমিটিতে থাকতে পারবেন, এরকম কিছু বিষয় আছে যেটা নিয়ে আপত্তি উঠেছে। সরকার এই বিলটার ক্ষেত্রে এটাকে সংসদীয় কমিটিতে পাঠিয়ে দিয়েছে। তো এরকম বেশ কিছু জিনিস আছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সামনে 4টি রাজ্যের বিধানসভা ভোট আছে এখন, তার মধ্যে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং জম্মু কাশ্মীর। এই 4টি রাজ্যের নির্বাচনের জন্য দেখা গেল যে একটা দীর্ঘদিনের দাবি, অন্তত গত 10 বছর ধরে সরকারি কর্মচারীরা বারে বারে যে দাবিটা পেশ করেছেন সেটা মোদী সরকার কানে তোলেনি, সেইটা সরকার পিছু হটে। সেটা হচ্ছে যে সরকারি কর্মচারীদের জন্য যে নয়া পেনশন স্কিম 2004-এ চালু হয়েছিল, যেটা সরকারি কর্মচারীরা বলছিল এটা আমাদের কাজে আসছে না, তাদের জন্য এখন একটা নতুন পেনশন স্কিম গভর্নমেন্ট চালু করেছে, যেটা আসলে 2004-এর আগে যেটাকে আমরা ওল্ড পেনশন স্কিম বলি, সেটাকেই বকলমে একটা নতুন নাম দিয়ে গভর্নমেন্ট চালু করেছে। অর্থাৎ সরকারি কর্মচারীদের খুশি করা 4টে রাজ্যের বিধানসভা ভোটের জন্য। এটা যদি একটা লোকসভা ভোট হতো আমি বুঝতে পারতাম, কিন্তু একটা গোটা দেশের কর্মচারীদের খুশি করার জন্য 4টে রাজ্যের বিধানসভা নির্বাচনকে সরকার বিবেচনায় নিয়েছে। এগুলো কিন্তু আমরা যদি আগের সরকারে দেখি তাহলে একটা দীর্ঘদিন প্রায় 2.5-3 বছরের আন্দোলনের পর তারপর কৃষি সংক্রান্ত আইনগুলো প্রত্যাহার করা হয়েছিল। বাকি কিন্তু কোনো নজির নেই, কোনো ক্ষেত্রে 2-4টে বিক্ষিপ্ত আছে, কিন্তু কোনোটাই যার দাবি উঠলো আর করে দেওয়া হলো এরকম কিন্তু কখনো হয়নি। এরকম এই যেটা নতুন মোদী সরকারোচিত নয়, একেবারে একদম কারেক্ট কথা, যেটা হচ্ছে যে মোদী সরকারোচিত নয় এই বিষয়গুলি, এমনটা দেখতে দেশবাসী অভ্যস্ত নয়। কিন্তু প্রশ্নটা এটাই, যেটা মূল প্রশ্ন আর কি, যে এটার কারণটা কি? এমন নয় যে কোনো বড় অনাস্থা প্রস্তাব এসেছে, বা এমন নয় যে তার মোদী সরকারের শরিক দলের কাউকে কেউ ভাঙিয়ে নিয়েছে বা তার সরকারের আসন কোথাও টলমল করছে, এমন কিছু তো ঘটেনি। আত্মবিশ্বাসের কোনো অভাবের কারণ হয়নি, না, কিছুই হয়নি। সেটাও আমি একটুখানি ব্যাখ্যা করি যে এই যে জোট সরকার চলছে, এই জোট সরকারে বিজেপির ঘাটতির জায়গা হচ্ছে 32টা আসন, অর্থাৎ 272 হলে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হয়, বিজেপি একাই 240। এই সংখ্যাটা ইন্ডিয়া জোটের যে সম্মিলিত আসন 235, তার থেকে 5 বেশি।
দীর্ঘদিন জোট সরকার চালিয়েছেন অটল বিহারী বাজপেয়ী। 1999 সালে বাজপেয়ী যখন সরকার গড়েন, পুরো 5 বছর 2004 পর্যন্ত চালিয়েছিলেন। সেই সরকারে বাজপেয়ীর ঘাটতির ছিল হচ্ছে 90টি আসনের। কিন্তু মানে আমরা বাজপেয়ীকে দেখেছি যে হাসি মুখে সরকার চালিয়েছেন, মানে কোনো দুশ্চিন্তার কালো মেঘ আমরা তার মধ্যে দেখিনি। হোয়ারাজ নরেন্দ্র মোদী মাত্র 32টি আসন তার ঘাটতি, কিন্তু দেখা যাচ্ছে তার জন্য রাতের ঘুম ছুটে গেছে। তার যে মেঠো বক্তৃতার যে ঢং, সেই ঢং নেই তার মধ্যে। তার চেহারায় একটা কাঠিন্য চলে এসছে, এবং দেখা যাচ্ছে যে মোদী শাহ জুটি, যেটাকে আমরা বলি, যে যারা এই সরকারটাকে চালায় মূলত, তারা দুজনেই কিন্তু অনেকটা দমে গেছেন আর কি। তাদের মানে তারা যে একটা খুব মানে চালিয়ে খেলা যে ব্যাপারটা, এই জায়গা থেকে তারা সরে গেছেন আর কি। এখন এটার কারণটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করি। দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে একটা মজার কথা আমি বলি, আমার এক সাংবাদিক বন্ধু, পার্টনার বন্ধু, তিনি এই বিষয়টি বলছিলেন। এটা নিছকই গল্প, কিন্তু রাজনীতিতে কি হয়, এই মানে গল্প কাহিনীও কিন্তু অনেক সময় বাস্তবতা, আলাদা ব্যঞ্জনা থাকে, একেবারে ঠিক শব্দ। সেটি হচ্ছে যে নীতিশ কুমার কয়েক মাস আগে পর্যন্ত মাঝে মাঝেই যেটা হয়েছিল যে নীতিশ কুমার হঠাৎ করে দেখা গেল যে মোদির পাশে বসলে সে হঠাৎ মোদির পা ছুঁয়ে ফেলছে। এই নিয়ে মোদি খুব মানে অস্বস্তিতে পড়েছেন। মিডিয়ায় প্রচুর লেখালেখি হয়েছে, সমালোচনা হয়েছে। তো আমি একদিন আমার পার্টনার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম যে কি হচ্ছে ব্যাপারটা। তা সে আমাকে বলে যে দেখো, নীতিশ কুমারকে যারা চেনে তারা এটা বুঝবে যে নীতিশ কুমার আসলে এই যে পা ছুটছে না, ও আসলে যে কোনো দিন মোদির ধুতি ধরে টান দেবে, তারই প্র্যাকটিসও করে নিচ্ছে। অর্থাৎ সমর্থনটাও কতদিন রাখবে এর নিশ্চয়তা কিছু নেই। তো মানে প্রচুর চর্চা আছে, তিনি এতবার দল বদলেছেন, এক্স্যাক্টলি সুবিধাবাদের দিকে গিয়েছেন, বিজেপির সঙ্গে 5-7 বার ওনার মানে ঘর ছাড়া ঘর বেরোনো, হ্যাঁ এই ব্যাপারটা হয়েছে। সো এটা তো গেল নীতিশ কুমারের দিক। বিহারের 5টা সাংসদের দল হচ্ছে লোক জনশক্তি পার্টি। এটা হচ্ছে প্রয়াত রামবিলাস পাসওয়ান, হরিজন নেতা, তার ছেলে চিরাগ পাসওয়ান। তিনি যেটা করেছিলেন যে রাহুল গান্ধী যখন এই ল্যাটারাল এন্ট্রির বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করলেন যে এটা সংরক্ষণকে করবে, তিনি সঙ্গে সঙ্গে সেটাকে সাপোর্ট করে একটা টুইট করেন। মোদী সরকার এত ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে 5জন সাংসদ, মানে আমি চিরাগ পাসওয়ানকে পার্সোনালি চিনি, মানে রামবিলাস পাসওয়ান এবং চিরাগ দুজনকে আমি, রামবিলাস পাসওয়ান একজন সত্যিই জননেতা ছিলেন বিহারে। মানে উনি যে হাজিপুর কেন্দ্রে লড়াই করতেন, সেখানে বলা হতো, আমরা বহু লোককে বলতে শুনেছি যে উপর মে আসমান নিচে পাসওয়ান, এই হচ্ছে সেখানে তার জনপ্রিয়তা। সেই তুলনায় চিরাগ কিছুই নয়, চিরাগের এখনও রাজনীতির প্রাথমিক পাঠ শেষ হয়নি, এবং সে প্রকাশ্যে বলে আমি হচ্ছি নরেন্দ্র মোদীর হনুমান, মানে সে আমি রামভক্ত হনুমানের মতো, আমি মোদী ভক্ত হনুমান। কিন্তু সেই ছেলেটি যখন একটা টুইট করে বলল যে ল্যাটারাল এন্ট্রিটা হবে, মোদির সঙ্গে সঙ্গে পিছিয়ে গেলেন। তো বাকি আরও যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটার ক্ষেত্রেই, যে বিরোধীদের কথা তো শোনাই হতো না, কিন্তু দেখা গেল যে ওয়াকফ বিল চলে গেল ইয়েতে। অথচ এই মুসলিমদের ক্ষেত্রে আমি বলবো 2019-এর আগে, লোকসভা ভোটের ঠিক আগে 3 তালাক বিরোধী আইন আনা হয়েছিল। সেই আইনের ক্ষেত্রেও কিন্তু বিরোধীরা বলেছিল যে আইনটা ঠিকঠাক হচ্ছে না, এটা আরও বিচার বিশ্লেষণ করার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হোক। সরকার কিন্তু মানেনি, সরকার করে নিয়েছে। এবং মোদী সরকার এখন সব দিক থেকে, এক তো আমি নাম্বারের কথা বললাম, 2 হচ্ছে পলিটিক্যালিও যদি আমরা দেখি তাহলে এখন অনেক স্বস্তিতে। তার কারণ হচ্ছে কোথা থেকে স্বস্তিতে, যে প্রথমত অপোজিশনের ইন্ডিয়া জোটে কংগ্রেস বা অন্য কোনো শরিক দলের এরকম কোনো বাসনা নেই যে মোদির শরিকদের ভাঙিয়ে এনে মোদিকে বিপাকে ফেলা, সরকার ভেঙে দেওয়া, নিজেরা সরকার গড়বে, এরকম কোনো বাসনা এখনও পর্যন্ত তাদের নেই, তারা এটা চাইছেও না। আর 2 নম্বর হচ্ছে যে মোদির আরও যে সমস্যা মানে নেই, সেটা হচ্ছে যে বাজপেয়ী আদবানিরা যখন সরকার চালিয়েছেন তখন তারা বিজেপির যে কোর এজেন্ডা, যেটা আরএসএসের ঠিক করে দেওয়া, অর্থাৎ অযোধ্যায় রাম মন্দির, কাশ্মীরের 370 প্রত্যাহার এবং অভিন্ন দেওয়ানি বিধি চালু করা, এই 3টে বিষয় নিয়ে বাজপেয়ী আদবানিরা কখনো মুখে উচ্চারণই করতে পারতেন না শরিকদের কারণে, শরিকরা চাইতো না, ফলে তারা কোনোদিনই এজেন্ডা নিয়ে করতে পারেননি। কিন্তু মোদির সৌভাগ্য হচ্ছে যে মোদি তার আগের 2টো জমানাতে, বিশেষ করে শেষ 5 বছরে, তিনি কিন্তু এই কোর এজেন্ডাগুলো সবই হয়ে গেছে। কারণ আদালত
তার জাজমেন্টে অযোধ্যায় মন্দির মসজিদ বিবাদ নিষ্পত্তি করেছে এবং সেখানে রাম মন্দির হয়ে গেছে। 370 প্রত্যাহার করে নেওয়া হয়েছে কাশ্মীরের উপর থেকে। তারপরে হচ্ছে যে অভিন্ন দেওয়ানি বিধি, এটা পুরোপুরি চালু না হলেও এই যে তালাক বিরোধী যে আইনটা চালু করা হয়েছে, এটা খানিকটা অভিন্ন দেওয়ানি বিধিকে মানে তার একটা ইমপ্লিমেন্টেশন বলা চলে। ফলে মোদি কিন্তু বিজেপি এবং আরএসএস এর কোর এজেন্ডাগুলোও তার কমপ্লিট হয়ে গেছে, তার এখন সরকারটা চালিয়ে যাওয়ার কথা। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তিনি অনেক ভীত সন্ত্রস্ত, মানে বিরোধীরা যে কোনো বিষয় তুললে পড়ে। যেমন আমি বলছি যে রাহুল গান্ধীকে নিয়ে উনি যে ধরনের কাউন্টার করেছেন, রাহুল মানে অপোজিশন লিডার হিসেবে প্রথম যেদিন বক্তৃতাটি করেন, সেই বক্তৃতাতে উনি একটা শিবের ছবি দেখিয়েছিলেন এবং হিন্দু এবং হিন্দুত্ব এই দুটোর একটা ব্যাখ্যা উনি তুলে ধরেছিলেন, যেটা বিজেপির ব্যাখ্যার সঙ্গে মেলে না। মোদি বিং এ প্রধানমন্ত্রী, তিনি কিন্তু সামনের সারিতে বসে তেরে ফুরে উঠেছিলেন, রাহুল গান্ধীকে আক্রমণ করেছিলেন, যেটা খুব মানে অনাকাঙ্ক্ষিত একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে। বিরোধী দলনেতা বলছেন আপনি মনোযোগ দিয়ে শুনবেন, নোটস নেবেন, তারপর আপনি রিপ্লাই করবেন। মানে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতাকে মাঝপথে থামিয়ে নিজের কথা বলছেন, এগুলো আমরা দেখিনি কখনো সংসদে, কিন্তু উনি তাও করেছেন আর কি। সো এখন প্রশ্ন যেটা, যে তাহলে মোদি কেন ভীত সন্ত্রস্ত? তার কারণ সামনে তো কোনো সংকট নেই, অপোজিশন তাকে ফেলে দিতে চায় না, তিনি বাজপেয়ীর থেকে ভালো স্বস্তিদায়ক নাম্বার নিয়ে সরকার চালাচ্ছেন। আসল সমস্যাটা সেটি হচ্ছে দুটি। একটি হচ্ছে রাহুল গান্ধী, যার সম্পর্কে দেখবেন যে জাস্ট 3-4 দিন আগে স্মৃতি ইরানি বলেছেন যে রাহুলকে পাপ্পু, ছেলে মানুষ, এগুলো বলা ঠিক নয়, তার কারণ উনি ওনার রাজনীতিতে স্থির। এখন রাহুল গান্ধী যে রাজনীতিটা করছেন, এটা মোদির কাছে অনেকটা চ্যালেঞ্জের, এবং এটা সত্যিকারের চ্যালেঞ্জের। এটা বিজেপি নেতারা হয়তো কেউ স্বীকার করবেন না, কিন্তু তারা টের পাচ্ছেন যে বিজেপির যে রাজনীতির মাটি, সেই মাটি অনেকটা ধসিয়ে দেওয়ার চেষ্টা রাহুল গান্ধী আস্তে আস্তে এগোচ্ছেন। আমি এক এক করে বলি। প্রথমত রাহুল যখন 2017-তে কংগ্রেসের প্রেসিডেন্ট হন, তখন তিনি একটা নরম হিন্দুত্বের পথ নিয়েছিলেন, অর্থাৎ তিনি সব মন্দির সফর করতেন, পুজো দিতেন, এবং সেই রাহুল গান্ধীকে কিন্তু নরেন্দ্র মোদীর ওই ধ্যানগ্রস্ত নরেন্দ্র মোদীর থেকে আলাদা করা যেত না। তার কপালে তিলক, অমুক তমুক এসব মানে, এবং অযোধ্যার সাধু সন্তদের থেকেও আলাদা করা যেত না। এটা ওর একটা স্ট্র্যাটেজি ছিল যে আমি উগ্র হিন্দুত্ব করব না, কিন্তু নরম হিন্দুত্বের পথে আমি যাব। সেটা খুব সাকসেসফুল রাহুল গান্ধী হননি। তার ফলে ওনার যে সেকেন্ড প্ল্যান, সেই সেকেন্ড প্ল্যানটা হচ্ছে যে রাহুল যেটা করলেন, যে বিজেপির যে উগ্র হিন্দুত্ববাদ, সেইটাকে কাউন্টার করার জন্য উনি ভারত জোড়ো যাত্রা করলেন, এবং সেটা একটা বড় সাড়া পড়েছিল। আমরা সবাই জানি অনেকগুলো রাজ্যে অনেক জনসংযোগ, কংগ্রেসের সাংগঠনিক উত্থান, কংগ্রেসের মধ্যে যে একটা ডিমোরালাইজড অবস্থা ছিল, সেই জায়গাটাকে জাগানো, এবং অনেকগুলো রাজ্যে তার সুফলও পাওয়া গেল। তেলেঙ্গানায় সরকার গড়ল, কর্ণাটকে সরকার গড়ল, উত্তরাখণ্ডে সরকার গড়ল, তো হিমাচলে সরকার গড়ল। সো এইরকম অনেকগুলো সাকসেস স্টোরি রাহুল গান্ধী করেছেন। এইটা আরেকটা বিজেপিকে কাউন্টার, যে বিজেপি যেটা বলে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, তার বাইরে রাহুল গান্ধী বললেন যে ভারত জোড়ো, অর্থাৎ যেখানে সবাই মানে জাতি ধর্ম নির্বিশেষে। এবং এই যে রাহুল গান্ধী গিগ ওয়ার্কারদের ক্ষেত্রে যেভাবে, এই যে কখনো উনি ইয়েতে চলে যাচ্ছেন, কি বলে, যারা হোম ডেলিভারি দেয় তাদের, কখনো উনি কৃষকদের সঙ্গে মাঠে নামছেন, কখনো উনি চলে যাচ্ছেন হচ্ছে যে কদিন আগেই উনি নয়ডা থেকে দিল্লি ফিরেছেন হচ্ছে একটা ওলা উবের বুক করে, এবং সেখানে ড্রাইভারের সঙ্গে সারাক্ষণ গল্প করতে করতে উনি এসছেন। এই যে ভারতবাসীর সঙ্গে কানেক্টিভিটি, এইটা আরেকটা বড় চ্যালেঞ্জিং বিষয়। তো এইটা একটা বিষয়। থার্ড যে বিষয়টা রাহুল গান্ধী নিয়ে এসছেন, সেটা হচ্ছে যে আমরা সবাই যেটা ভুল করি, মিডিয়ার লোকেরাও আমরা ভুল করি, সেটা হচ্ছে বিজেপি, এটা ঠিক যে বিজেপি কিন্তু একটা বর্ণ হিন্দুদের পার্টি, সে উচ্চ বর্ণকেই রিপ্রেজেন্ট করবে, এইটা হচ্ছে সে পার্টি। কিন্তু রাজনৈতিক মানে মানে নির্বাচনের মানে ভোটের ময়দানে সাফল্যের জন্য বিজেপি একটা হিন্দু ঐক্যের একটা কর্মসূচি নিয়ে এগোচ্ছে সে বহু বছর ধরে। যখন 1991 সালে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী নির্বাচন হয়, তখন তারা কল্যাণ সিংকে করে। কল্যাণ সিং একজন ওবিসি এবং বিজেপির প্রচুর, নরেন্দ্র মোদী নিজে ওবিসি, এবং এই বিজেপি দেশে একই সময়তে দেশে এখন জনজাতি রাষ্ট্রপতি এবং
ওবিসি প্রধানমন্ত্রী আমাদের দেশে, এবং বিজেপির মন্ত্রী নেতা সবার মধ্যে কিন্তু দলিত, জনজাতি, ওবিসি এরা সবাই আছে। রাহুল গান্ধী যেটা করেছেন, যে বিজেপির এই যে ভোট ব্যাংক তারা তৈরি করেছে দীর্ঘ তপস্যা করে, অন্তত গত 40 দশক ধরে তারা যেটা তৈরি করেছে, রাহুল গান্ধী এখন সেখানে একটা মানে আঘাত তৈরি করার চেষ্টা করেছেন। সেটি হচ্ছে যে কাস্ট সেন্সাস। এই কাস্ট সেন্সাসের দাবি উনি তুলেছেন, যে ওনার বক্তব্য হচ্ছে জিতনা আবাদি উতনা হক, অর্থাৎ যার যত জনসংখ্যা তাকে সেই অনুপাতে সরকারি সুযোগ সুবিধা এবং সরকারি সম্পদের বন্টন করতে হবে। এখন এই কথাটা কিন্তু ভারতবর্ষের পিছড়ে বড় দলিত মানুষকে আস্তে 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 টাচ করছে, এবং সেন্সাসটা হলে পরে বিজেপি বিপাকে পড়বে এই জন্যে যে দেখা যাবে যে এই কারণ সেন্সাসে আমরা সাধারণভাবে মনে করি যেটা মাথা গোনা হয়, আসলে এখানে কিন্তু একটা অ্যাসেটেরও স্টাডি হয়। ফলে দেখা যাবে যে সব উচ্চবর্ণের হাতেই আছে, এবং নরেন্দ্র মোদীর এই 10 বছরে যে নেগেটিভ ভাবমূর্তিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এটা একটা কর্পোরেট জগতের পার্টি বিজেপি। সেটা আমরা ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে আরও ভালো মতো টের পেয়েছি, এবং আরও নানান ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা মানে কর্পোরেট দুনিয়াকে ইয়ে করে। এরা গরিব মানুষের জন্য তেমন কিছু তাদের দরদ নেই। এখন রাহুল গান্ধী এই যে ভোট ব্যাংকটাকে ধরার চেষ্টা করছে, যেটা দিয়ে ওরা উত্তরপ্রদেশের লোকসভা ভোটে বিজেপির সিট অর্ধেক করে দিতে পারলো, তার মানে দলিত, ওবিসি, জনজাতি এরা আস্তে আস্তে কংগ্রেসের দিকে ফিরছে। এখন এই যে রাহুল গান্ধীর পলিটিক্সটা, এই পলিটিক্সটা মোদির সঙ্গে যারা আছে তাদের সঙ্গে কিন্তু একটা সেতুবন্ধন হচ্ছে, কারণ কাস্ট সেন্সাসের দাবিতে নীতিশের জনতা দল ইউনাইটেড তারা গলা মেলাচ্ছে, কাস্ট সেন্সাসের দাবিতে চিরাগ পাসওয়ান অর্থাৎ লোক জনশক্তি পার্টির গলা মেলাচ্ছে, কাস্ট সেন্সাসের সমর্থক টিডিপি। ফলে যারা মোদির সহযোগী বন্ধু তারা কিন্তু এই কাস্ট সেন্সাসের পক্ষে। ফলে বিজেপি এখন ইমেন্স প্রেশারে আছে যে এই যে সেতুবন্ধন হচ্ছে, এই যে একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে রাহুল গান্ধীকে কেন্দ্র করে, শরিক দলদের মধ্যে বোঝাপড়া তৈরি হয়ে যাচ্ছে, ইন্ডিয়া জোটের বাইরেও যারা এনডিএর বন্ধু তাদের সঙ্গে একটা বোঝাপড়া হচ্ছে। এইটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বিরাট চিন্তায় ফেলেছে, যে কোনোদিন কোনো একটা এর ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সাপোর্টটা তারা উইথড্র করে নিতে পারে, মেজর কিছু হলে পারে। যে কারণে আজকে এই যে দেখবেন আজকে সোমবার আরএসএস একটা কথা বলেছে, তারা বলেছে যে এই জাতি মানে কাস্ট ডেটা এটা সংগ্রহ করা দরকার। এগুলো হচ্ছে সফট স্ট্যান্ড, অর্থাৎ আমি আউটরাইট রিজেক্ট করছি না কাস্ট সেন্সাসের, একটা সফট স্ট্যান্ড আমি নিচ্ছি। অমিত শাহ তিনি লোকসভা ভোটের প্রচারের সময় বলেছেন যে কাস্ট সেন্সাস নিয়ে আমরা কখনো বলছি না যে আমরা এটা করব না, কিন্তু আমরা মনে করি এটা নিয়ে এগোনোর আগে অনেক আলাপ আলোচনা করা দরকার, কারণ এটা সেন্সিটিভ। এখন সেন্সিটিভ যে সেটা জানে, তার কারণ হচ্ছে যে ইউপিএ সরকার অর্থাৎ মনমোহন সিং 2012 সালে দেশে এরকম একটা সেন্সাস করিয়েছিলেন। সেই সেন্সাসে কিন্তু যে রিপোর্ট এসেছিল, যেটা কখনো প্রকাশ করেনি মোদী সরকার, সেখানেই কিন্তু যেটা মনে করা হচ্ছে যে ভারতবর্ষের দলিত, জনজাতি, ওবিসি তারা যে মানে অনেক পিছিয়ে পড়ে আছে, এই সত্যটা মোদী সরকার এখন যদি সামনে আনে, তাহলে তার যে কোর রাজনীতি অর্থাৎ বিজেপি এবং আরএসএস যেটা চায়, তারা তো মোদীকে বসিয়েছে ওবিসি কল্যাণের জন্য নয়, তারা মানে ভারতবর্ষটাকে যখন তারা পুরোপুরি দখলে নিয়ে নেবে, তখন কিন্তু ভারতের রাষ্ট্রপতি কোনো জনজাতি হবেন না, তখন একজন উচ্চবর্ণের কেউ হবেন। ভারতের প্রধানমন্ত্রী কোনো চাওয়ালার ছেলে মেয়ে হবে না, একজন উচ্চবর্ণের কেউ হবে। ফলে এখন এই জায়গাটাতে ওরা দেখতে পাচ্ছে যে আমাদের রাজনীতিকে বড়োভাবে কাউন্টার করছেন হচ্ছে রাহুল গান্ধী, এবং রাহুল গান্ধী একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হচ্ছে অ্যামং দি এনডিএ পার্টনার্স। এইটা মোদীকে চিন্তায় ফেলেছে। এই কারণে মানে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনেই খুব চিন্তিত, এবং যে কারণে তারা এখন এই যে একটা যে ডোন্ট কেয়ার ভাব তাদের ছিল, সব কিছু তুড়ি মেরে উড়িয়ে দেওয়া, এই জায়গা থেকে তারা নিজেদেরকে মানে খানিকটা গোটানোর চেষ্টা করছেন, এবং মোদি সবার সঙ্গে একটা ব্যালেন্স করার চেষ্টা করছেন। কখনো অপোজিশনের একটা দাবি মেনে নিচ্ছেন, কখনো শরিকের ইয়ে করছেন। কারণ এই শরিকরা সত্যি কথা বলতে কি, বিহারে জেডিইউর একটা ভোট ব্যাংক আছে, কিন্তু মানে চিরাগদের বিরাট কিছু নেই, তারা খানিকটা বিজেপির সাপোর্টই পলিটিক্সটা করে, কিন্তু মোদি তুলনায় অনেক বেশি ভয় পেয়ে গেছেন। আর একটা ছোট্ট বিষয় বলে আমি শেষ করে দেবো, আরেকটা বড় কারণ এখানে যেটা মোদি এবং অমিত শাহের যে সমস্যা এই থার্ড গভর্নমেন্টে, সেটা তাদের আগের গভর্নমেন্ট থেকে তারা তৈরি করেছে। সেটা হচ্ছে বাজপেয়ী আদবানিদের সময় সুষমা স্বরাজ, অরুণ জেটলি,
প্রমোদ মহাজনের মতো লোকেরা ছিলেন, যারা অপোজিশনেও যাদের একটা বিরাট অ্যাকসেপ্টেন্স ছিল। এমনকি এনডিএর পার্টনার ছিলেন বিহারের খুব জনপ্রিয় নেতা জর্জ ফার্নান্ডেজ, তিনি এনডিএর আহ্বায়ক ছিলেন। এরা কি হতো, নানান ইস্যুতে যখনই মতবিরোধ হতো অপোজিশনের সঙ্গে বা তাদের একটা আলোচনা, যেটাকে আমরা বলি ব্যাক চ্যানেল আর ডিসকাশন করা, তার ফলে অনেক জিনিস খুব সহজে ম্যানেজড হতো। মোদি শাহ কাউকে এই জিনিসটা দেননি। এই গভর্নমেন্টে কিন্তু রাজনাথ সিংয়ের মতো ভদ্রলোক আছে যাকে অপোজিশন খুব শ্রদ্ধা করে, নীতিন গডকরির মতো লোক আছে যাকে অপোজিশন খুব শ্রদ্ধা করে। এমনকি সোনিয়া গান্ধী লোকসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমার রায়বেরেলি কেন্দ্রের জন্য আপনি যা করেছেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, এত সুন্দর কাজ আপনি করে দিয়েছেন। এখন এই লোকগুলোকে মোদি শাহ কখনো সামনের সারিতে আসতে দেননি। বাজপেয়ী আদবানিরা শুধুমাত্র যে জোট সরকার চালিয়েছে তা নয়, ওদের রাজনীতিটাই ছিল একটা জোট ধর্ম মেনে, মানে এমন একটা সময় ওরা রাজনীতিটা করেছেন। কারণ মোদির তো তবু একটা কি আছে না, উনি মুখ্যমন্ত্রিত্ব করার অভিজ্ঞতা ওনার আছে। বাজপেয়ী আদবানি তারা কিন্তু কখনো মুখ্যমন্ত্রী ছিলেন না, তারা প্রথমেই প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু তারা কেন টিকে যেতে পেরেছিলেন তার একটা বড় কারণ হচ্ছে, মানে আমি বলছি যে নিশ্চিন্তে মানে একটা ইনিংস খেলতে পেরেছিলেন, তার কারণ হচ্ছে অপোজিশনের সঙ্গে তারা সবসময় কিন্তু এই যে আউটরাইট রিজেক্ট করে দেওয়া এইটা কখনো করতেন না, এটা কখনো তারা করতেন না। তারা সবসময় চেষ্টা করতেন যে অপোজিশনের সঙ্গে একটা ডিসকাশন, তার কোনো জিনিস যদি আমার গ্রহণ করার থাকে তাহলে সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। এইটা মোদি শাহের রাজনীতির মানে ইয়েতে নেই, কালচারে নেই। তার ফলে মোদি তো সব কিছু খুব মানে সহজে পেয়ে গেছে। মানে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বড় কোনো লড়াই করতে হয়নি, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য বড় কোনো লড়াই করতে হয়নি। তারপরে একটা ভালো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মানে সরকার চালিয়েছেন, মানে তুড়ি মেরে সব কিছু উড়িয়ে দিয়েছেন। এখন না, যার ফলে কি হচ্ছে, উনি ওনার আগের ভাবমূর্তি, মানে সেই পুরনো পোশাকগুলো যেটা হয় না যে রাজ পোশাক পরে খুব ইয়ে করেছে, ঘরে এসে তাড়াতাড়ি যেটাকে কত তাড়াতাড়ি খুলে ফেলে অর্ডিনারি জামা কাপড় পরা যায়, ওনার ঠিক সেই পরিস্থিতি তৈরি হয়েছে। উনি একটা নতুন ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছেন। ঠিক এইটাই মনে হয় মানে রাজনীতির বিউটি, যে কখনো খুব গোমার্তমির সঙ্গে খুব জোর দিয়ে যেটাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার কথা অমলদা বলছেন, সেইভাবে দেশ চালানো। আবার যখন মনে হচ্ছে যে এইভাবে খেলাটা ঠিক জমানো যাবে না, তো তখন একটুখানি পিছিয়ে আসা এবং খানিকটা সহিষ্ণু হয়ে ওঠাও বোধহয় বলা যায়, চেষ্টা উনি করছেন। তো এমনই আরও নানা রকম রাজনৈতিক আলোচনা নিয়ে আমরা আগামীতেও থাকবো দ্য বলে। আপনারাও চোখ রাখুন, কারণ খবর এখন এখানেই।